সংবিধান সংশোধন নিয়ে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হচ্ছে এবং আমরা প্রয়োজনীয়তার কথা অনেকেই দীর্ঘদিন যাবৎ বলছেন। রাজনৈতিক মহল থেকেও দুপক্ষই সবসময় বলছেন যে সংবিধানে কিছু পরিবর্তন প্রয়োজন এবং জন আকাঙ্ক্ষা রয়েছে এবং সেই প্রেক্ষিতে আদালতের কিছু দিক নির্দেশনা, অবজারভেশন এবং তার প্রেক্ষিতে সেই প্রেক্ষিতকে মাথায় রেখে সংবিধান সংশোধনের যে উদ্যোগ, আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না যে কমিটি নিয়ে কি বিতর্ক আছে, কে থাকলো না, কিন্তু কি ধরনের সংশোধনীগুলো আসতে পারে সেটি নিয়ে নানা ধরনের বক্তব্য আছে এবং এক ধরনের অস্পষ্টতাও আছে। যেমন ডক্টর কামাল হোসেন বলেছেন যে আদালতের রায় চূড়ান্ত, এখন শুধু সংবিধান জাস্ট ছাপিয়ে দেওয়ার বিষয়। আবার কেউ বলছেন যে ৭২ সংবিধানে যেতে আমরা এটি রাখবো না, এটি থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, মানে এইসব নানা ধরনের বিতর্ক এবং এক ধরনের অস্পষ্টতা রয়েছে। এবং তার চেয়ে জরুরি কথা হচ্ছে যে সংবিধানে আসলেই মৌলিক কিছু পরিবর্তন দরকার। একটি হচ্ছে যে স্পিরিটের অর্থে, চেতনার অর্থে কিছু জায়গা আছে, আরেকটা হচ্ছে যে প্র্যাকটিসের ইমপ্লিকেশনসের জন্য কিছু জিনিস পরিবর্তন দরকার আছে। সেটি কিন্তু আবার খুব একটা আলোচনায় কেউ নিয়ে আসছেন। তো আপনি পুরো পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন এবং বিশ্লেষণ করছেন? আমার যেটা মনে হয়, আমি খুব অপটিমিস্টিক হচ্ছি বেশ কিছু বিষয় যেগুলো হচ্ছে। আসলে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্পেশালি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবো যে ৭৫-এর ১৫ আগস্টের পরে থেকে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং ৭৫-এর ১৫ আগস্টে যে বিষয়টি ঘটেছে, আমরা দেখেছি যে মানে আমাদের প্রথম রাষ্ট্রপতি যার মৃত্যু ঘটেছে একটা এমন একটি হৃদয় বিদারক ঘটনা এবং যার বিচার হয়নি অনেকদিন, তা একটা পর্যায়ে এসে তারপরে আমাদের যুদ্ধাপরাধের বিচারের যে বিষয়টি, তারপরে সামরিক ফরমান জারি করে আপনি যে সংবিধান সংশোধনী যে বিষয়টি বললেন, পঞ্চম সংশোধনী অ্যাড করে এমন একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম। এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে আসলে ফিক্স হওয়ার খুবই দরকার ছিল। আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে, সেই রায় কার্যকর হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া একটা শুরু হয়েছে এবং পঞ্চম সংশোধনী সর্বশেষ যেটি সর্বোচ্চ আদালতের রায় বাতিল হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু, আমি বলবো না যে ৭২-এর সংবিধানে ফিরে গেলাম, সেই ৭২-এর মূল নীতি যে ছিল সংবিধানে, সেই মূল নীতিতে আমরা ফিরে গেলাম। কিন্তু তার অর্থ এই না যে আমরা পিছনে গেলাম, কারণ এর পরবর্তীতে তো অন্যান্য সংশোধনী আছে যেগুলো নিয়ে কিন্তু কোর্টের ওই অর্থে কোনো ডিরেক্ট কোনো রায় নেই। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে কোর্ট কিন্তু এখানে মানে ডিরেক্টলি প্রোঅ্যাক্টিভলি ইন্টারভিন করে সংবিধানকে সংশোধন করার কোনো কাজ করে কোনো সুযোগও নেই। এটা সংসদেরই কাজ। কাজে কেউ যদি বলে থাকে এটা করছে কোর্ট, দ্যাট এটা খুবই রং স্টেটমেন্ট হবে। বেসিক্যালি আপনি জানেন যে মুন সিনেমা হলে যে বিষয়টি ছিল একটি কেস, সেই কেস ধরে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে এবং তখন কোর্ট বলেছে যে ৭৫-এর ১৫ আগস্টের পরে স্পেশালি প্রথম সামরিক ফরমান জারি করা হলো ২০ আগস্ট, খন্দকার মোস্তাক, তারপরে বিচারপতি সাদাত আবু সায়েম যিনি নিজেকে ডিক্লেয়ার করলেন যে চিফ মার্শাল র অ্যাডমিনিস্ট্রেটর, পরবর্তীতে জিয়াউর রহমান। তো ওই সময়গুলোতে 79 পর্যন্ত যে সামরিক ফরমানগুলি জারি করা হলো এবং তখন কি করা হলো যে সংবিধানকে অধীনস্থ করা হলো সামরিক ফরমানের। সংবিধানটা কি সেটা হচ্ছে আমাদের সংসদের মধ্য দিয়ে সামরিক ফরমানের সময় কি অধীনস্থ বলবেন? সংবিধান তো একেবারে স্থগিত, রাইট? হ্যাঁ, এটাকে সাবসার্ভিয়েন্ট করা হলো বা আপনি এটাকে একেবারে সেটি বিবেচ্য বিষয় ছিল না, বিবেচ্য বিষয় ছিল না। অথচ দেখেন যে মানুষের সার্বভৌমত্ব এবং তার সার্বভৌমত্ব রিফ্লেকশন হয় থ্রু দ্য সংসদ এবং সেই সংসদের রক্ষা কবচ হচ্ছে সংবিধান। সেটিকে কিছু ব্যক্তি বিশেষ মার্শাল ল প্রোক্লেমেশন জারি করে সেটাকে স্থগিত করে, পদদলিত করে, সাবসার্ভিয়েন্ট করে এই যে পরিবর্তনগুলি আনলেন। হাইকোর্ট কিন্তু তার ওই যে মুন সিনেমা হলের প্রসঙ্গ ধরে যে কেসটি, সেখানে একটা পর্যায়ে এসে বললেন যে ওগুলো সব ছিল বেআইনি। কাজে যে বিষয়টি, কারণ অবশ্যই বেআইনি ছিল, কারণ কিছু ব্যক্তি বিশেষের উচ্চাভিলাষ বা তাদের যে মানে ক্ষমতা, মানে আর্মি বা আপনার বন্দুকের নল দিয়ে যে ক্ষমতা, যেটি মানুষের, সাধারণ মানুষের যে রাইট, গণতান্ত্রিক রাইট, সেটিকে সাবসার্ভিয়েন্ট করে যে বিষয়গুলি, সে তো বেআইনি বটেই। কাজে সেই বিষয়টি যখন বললো তখন অটোমেটিকলি এই বিষয়গুলি কিন্তু পঞ্চম সংশোধনীর মূল। একটি গাছের মূল কেটে গেলে গাছটা উপরে পড়ে, বিষয়টি এরকমই হয়ে যায়। তো তাতে করে যেটা হলো, দেখেন যখন কোনো বিষয়কে হাইকোর্ট, উচ্চ আদালত বলে দিচ্ছে এটি বেআইনি, তার মানে আপনাকে ধরে নিতে হবে এটি কখনোই ছিল না। তার মানে অটোমেটিক্যালি আমরা পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেলে যে যে বিষয়গুলোতে পরিবর্তন আনা হয়েছিল ওগুলো আগের জায়গায় পুনঃস্থাপিত হলো
এখন পুনঃস্থাপিত হলে আমরা চলে গেলাম ধর্মনিরপেক্ষতায়, আমরা চলে গেলাম ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়গুলোতে, আমরা চলে গেলাম গণতন্ত্র এবং সমাজতন্ত্রের বিষয়গুলোতে। এখন আপনি বলতে পারেন যে সংবিধানে তো বিসমিল্লাহ আছে, এটার সাথে কিভাবে কন্ট্রাডিক্ট রাষ্ট্রধর্ম ইসলাম। এখন যেটা হচ্ছে যে অ্যাজ এ সেড যে কোর্টের কিন্তু দায়িত্ব না সংবিধান ওই অর্থে সপ্তম বা অষ্টম সংশোধনী, এখন সংসদের উপরে এই দায়িত্ব পড়তেছে যে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার মধ্য দিয়ে আমরা ৭২-এর মূল সংবিধানের যে জায়গাতে ফিরে গেলাম, ফিরে যাওয়ার ফলে পরবর্তী সংশোধনী যেগুলো হয়েছে, যেগুলো যদি কোথাও কোথাও ইনকনসিস্টেন্সি থেকে থাকে সেগুলো ফিক্স করতে হবে, সেগুলো ফিক্স করার দায়িত্ব এখন সংসদের উপরে। এবং ৭২-এর যে মূল সংবিধান সেটি কিন্তু একটি মানে একটা ঘরে বসে ব্রেন স্টর্মিং বা ডিসকাশন করে হঠাৎ করে কলমের খোঁচায় সেই মূলনীতিগুলি নিয়ে এসেছিল, সেটিও কিন্তু না। সেটার পেছনে দীর্ঘদিনের ইতিহাস, এটা একটা আন্দোলনের মধ্যে বিকশিত হয়েছে সেই চিন্তা ভাবনাগুলি, এবং সেটা কালমিনেট করেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং সেটাকে ধারণ করেছিল সেই সংবিধান, যেটি বরং কলমের খোঁচায় নাকচ করে দেওয়া হয়েছে কিছু ব্যক্তি বিশেষ সামরিক ফরমান জারি করে, যেখানে জনগণের সার্বভৌমত্বকে একেবারেই আপনার বুড়ো আঙ্গুল দেখানো হয়েছিল। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমরা আবার সেই দিকে ফিরে যাচ্ছি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংবিধানে ফিরে যাচ্ছি, এর বড় আশার একটি বিষয়। এবং এটিকে এর মধ্যে আরো যে মৌলিক কিছু বিষয় আসা আছে, ইভেন আর্টিকেল 70 যেটি মানে গণতন্ত্রের স্বার্থে একটি বড় বাধা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সব বিষয় নিয়েই এটাকে আরো কনসিস্টেন্ট করা, যে মূলনীতিগুলো আছে গণতন্ত্র তার সাথে কনসিস্টেন্ট করা, ধর্মনিরপেক্ষতা, যেটা ধর্মনিরপেক্ষতা আমার কাছে হচ্ছে অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা বা রাষ্ট্র, যেখানে নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব দেখাবে না কোনো বিশেষ ধর্মীয় অন্যায্যভাবে। তো ন্যায্যতাই তো ধর্ম, তো আমি যেখানে ন্যায্যতা প্রতিষ্ঠা করছি আমি ধর্মকে ওই সেন্সে প্রতিষ্ঠা করবো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখি আর কি। তো সেই জায়গাগুলো অন্যান্য পরিবর্তন যেগুলো ইনকনসিস্টেন্ট হচ্ছে সেটাকে কনসিস্টেন্সি আনার জন্য ফিক্স করার দায়িত্ব এখন এই সংসদের, এবং এই যে কমিটিটা হয়েছে সেই কমিটি হয়তো সেই কাজগুলি করতে পারে। জি, আসবো আপনার কাছে ডক্টর মুস্তাফিজুর রহমান।